Therefore, any infection, how do we investigate those patients? ইনফেকশনের পেশেন্টের ইনভেস্টিগেশনের জন্য প্রিন্সিপালসগুলো কি, or rather what are the answers that we want to know while investigating a patient of any infection, whatever is the microbiology or the microorganism behind that infection and whatever is the site of infection. যে কোনো ইনফেকশনের পেশেন্টের one of the main aim of investigation হচ্ছে to get this answer যে organismটা কি, so as if to capture the organism, that means identification of the particular organism that has caused the infection. Now এই যে আইডেন্টিফিকেশনটা হবে সেটাই is microbiological conformation of the organism. এখন এটা ছোটবেলা থেকেই জানি যে মাইক্রোবায়োলজিক্যাল কনফরমেশন তিন ধরনের টেস্ট করে করা যায়। অর্গানিজমসগুলোকে স্টেন করে আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখা যে স্টেনে কিছু বেরোচ্ছে কিনা, সেটা এক একটা অর্গানিজমের জন্য এক এক ধরনের স্টেন, বাট সবার জন্যই স্টেন আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট। নেক্সট মেথড হচ্ছে অবভিয়াসলি টু কালচার দ্য অর্গানিজম, কালচার মিডিয়াতে ইনকুলেট করে কালচার করা। অ্যান্ড দ্য থার্ড মেথড ইজ এইটা ইজ ইকাল টু, একটু যদি ক্যাজুয়ালি বলি, এই সব মেথডে গোটা অর্গানিজমটাকেই দেখা যায়, গোটা অর্গানিজমটাকেই দেখা যায়। থার্ড মেথডটা হচ্ছে এইটা যদি একটা মানুষ হয়, ধরো অর্গানিজম, তার হয়তো পায়ের বুড়ো আঙুলটাকে দেখা, কি তার ডান কানটাকে দেখা। সো হোল অর্গানিজম নয়, তারই একটা ইমপ্রিন্টকে আইডেন্টিফাই করা। And once this imprint of the organism gets identified, we can say which organism is behind that infection. So এই যে ইমপ্রিন্টটা, সেটা হচ্ছে যেন অর্গানিজম স্পেসিফিক একটা, যেন তার একটা বডি পার্ট আইডেন্টিফাই করা, যেটা আমি জাস্ট একটা ক্যাজুয়াল এক্সাম্পল দিয়ে বলছিলাম, একটা যেন বডি পার্ট আইডেন্টিফাই করা। এরকম সো কল্ড বডি পার্ট বা ইমপ্রিন্ট কি কি আছে? অর্গানিজম স্পেসিফিক ডিএনএ বা কারুর ক্ষেত্রে আরএনএ, সো ডিএনএ অর আরএনএ। অর্গানিজম স্পেসিফিক একটা অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করা, অর অর্গানিজম স্পেসিফিক একটা অ্যান্টিবডি। সো দিজ আর দ্য থ্রি টেস্ট, যেটা যেন ঠিক অর্গানিজমকে আইডেন্টিফাই করে না, তার একটা ইমপ্রিন্টকে, সো কল্ড বডি পার্টকে আইডেন্টিফাই করে। নাও স্টেন অ্যান্ড কালচার, এই ব্যাপারটা ইজ অ্যাপ্লিকেবল ফর অল অর্গানিজম। মেডিকেল সায়েন্স এখনো অবধি হ্যাজেন্ট গন টু দ্যাট লেভেল যে এই টাইপ অফ টেস্ট ক্যান বি ডান ফর ইচ অর্গানিজম। সো এই টেস্টগুলো আর নট অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরি অর্গানিজম। Whereas stain and culture organism দেখতে পাওয়া বা কালচার করা, this method is applicable for, but these tests are applicable for any organism. So এই হয়ে গেল নাম্বার 1 স্টেন, নাম্বার 2 কালচার, নাম্বার 3 ইমপ্রিন্ট আইডেন্টিফিকেশন। এর বাইরে organism and therefore microbiological conformation of the disease or the infection, organism capture 1, 2 and 3, এই হচ্ছে টোটাল মেথডস বা ডিফারেন্ট tests to identify the organism. Now next the question is এইটা যে টেস্টগুলো যে করব, হোয়াট উইল বি মাই স্যাম্পল, বিকজ যে টেস্টটাই তুমি করতে চাও না কেন, টেস্টটা তো আর হাওয়ায় করা যাবে না। টেস্টটা করতে গেলে পেশেন্টের বডি থেকে উই নিড আ স্যাম্পল, যে স্যাম্পলটার উপরে দিস টেস্ট উইল বি রান বা দিস টেস্ট উইল বি পারফর্মড। সো লেটস সি স্যাম্পল কে হতে পারে।
ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট যেই বডিতে ঢুকুক না কেন, দেয়ার ইজ আ চান্স যে ব্লাড স্ট্রিমে সেই মাইক্রো অর্গানিজমটা আছে। অ্যান্ড therefore as a sample, blood is immensely important. So this is one sample যার উপরে এই স্টেন, কালচার কি এই imprint type টেস্টগুলো can be done on blood sample. Next, a regional বা local material, তার মানে যেখানে ইনফেকশনটা হয়েছে দ্যাট লোকালিটি বা সেই ফোকাস থেকে একটা কোনো যদি লোকাল বা রিজিওনাল স্যাম্পল আমরা পাই, ইন দ্যাট there is always a chance যে ওই রিজিওনাল স্যাম্পলটা বা লোকাল স্যাম্পলটা, বিকজ ওই লোকালিটিতেই ইনফেকশনের মাইক্রো অর্গানিজম আছে, এই লোকাল স্যাম্পলেও মাইক্রো অর্গানিজমগুলো চলে আসতে পারে, লোকাল স্যাম্পলটাকেও মাইক্রো অর্গানিজমগুলো পলিউট করতে পারে, অ্যান্ড দেয়ারফোর দিস টেস্টস ক্যান বি পারফর্মড অন অ্যানাদার স্যাম্পল which is আমাদের ভাষায় এই লোকাল নদী, রিজিওনাল নদী। সো লোকাল স্যাম্পলটা কি হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ফোকাস অফ দ্য ইনফেকশন। ইনফেকশন যেখানে, তুমি সেখানকারই কোনো লোকাল বা রিজিওনাল স্যাম্পল নেওয়ার চেষ্টা করবে। সো লেটস সি, সিএনএস বা ব্রেন ইনফেকশন, CSF can be the local sample. Skin soft tissue infection যে পাসটা অনেক সময় অ্যাকিউমুলেট করে, that pus can be the local sample. Respiratory infection এ sputum can be the local sample. Pleural fluid, pleural disease, pleural infection মনে হচ্ছে, in that case pleural fluid can be the local sample. Heart, pericardial fluid, GI tract, feces can be the local sample, GI infection. Hepatobiliary. Now on paper, theoretically, bile can be a very good regional sample. The problem is bile তো আর ইচ্ছে মতো নিয়ে নেওয়া যায় না বডি থেকে। So on paper, but theoretically this is excellent, but in reality hardly ever bile test করা হয়। So in that case, hepatobiliary, particularly liver disease বা অনেক সময় যদি infection of the ascites fluid হয়, তাহলে that ascitic fluid can be the local sample. একটা peritoneal infectionে এই যে ascitic fluid accumulate করলো, in that case ascitic fluidটা ঠিক pleural infection, pericardial infectionে যেমন ওই fluid accumulate করে, and that accumulated fluid যেটা আমরা জেনারেল ডিসকাশনে অনেকবার বলেছি, ইনভেস্টিগেশনের যেটা জেনারেল ডিসকাশন, যে লোকাল স্যাম্পলগুলো একটা ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্সেস হতে পারে, ন্যাচারালি অকারিং একটা সিক্রিশন কি এক্সক্রিটরি প্রোডাক্ট, দেন ইট ক্যান বি একটা অ্যাকিউমুলেটেড স্যাম্পল। ইউরিনারি ইনফেকশনে ইউরিন ইজ দ্যাট স্যাম্পল, রিজিওনাল স্যাম্পল। জেনিটালিয়া ইনফেকশনে যে ডিসচার্জটা ইজ কামিং আউট, ইনফ্লামেটরি ডিসচার্জ, আর সেটাকে হয়তো ডিসচার্জ না বলে অনেক সময় বলা হয় সোয়াব। ঠিক যেমন থ্রোট ইনফেকশনে এখন যেটা হচ্ছে থ্রোট সোয়াব, ওটাও তো এক ধরনের ডিসচার্জের মতো একটা রিজিওনাল মেটেরিয়াল। সেখানেই যেমন করোনা পাওয়া যাচ্ছে, তেমনি সেখানে অন্য অর্গানিজমও পাওয়া যেতে পারে। বোন ইনফেকশন অ্যাট টাইমস একটা ডিসচার্জ বা পাস স্কিন দিয়ে বেরিয়ে আসে বাই ফর্মিং একটা সাইনাস ট্র্যাক্ট, অ্যান্ড যদি স্কিন দিয়ে বেরিয়ে আসে এই পাসটা, দ্যাট ক্যান বি কালেক্টেড and can be sent for microbiological diagnosis. So therefore these are examples of একটা regional samples depending on কোথায় আমার ইনফেকশন, অবভিয়াসলি স্যাম্পলটা সেই অনুযায়ী চেঞ্জ করে যাচ্ছে। সো রিজিওনাল স্যাম্পল এর ওপরেও এক্স্যাক্টলি সেই টেস্টগুলোই চালানো হয় যে টেস্টগুলো ব্লাডের ওপরেও চালানো হয়।
দ্যাট মিনস মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনস্টিক টেস্টগুলো, স্টেনিং, কালচার, ইমপ্রিন্ট, অ্যান্ড এই টেস্টগুলো দেয়ারফোর কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন সবের জন্যই অ্যাপ্লিকেবল। নাও ইনফেকশন যখন হয়, ইনফেকশনকে কনফার্ম করা একটাই উপায়, দ্যাট ইজ মাইক্রো অর্গানিজম ক্যাপচার করা। হাউএভার ইনফেকশনের একটা ইনডিরেক্ট টেস্ট, বিকজ ইনফেকশন লিডস টু ইনফ্লামেশন, therefore ইনফ্লামেটরি মার্কার টেস্ট করা। ইনফ্লামেটরি মার্কার্স রাইজ করাটা is an indirect evidence of infection. It's a sensitive indicator, but it's not a very specific indicator. The current inflammatory marker can go up, can rise, inflammatory marker can rise also in non-infection type inflammation, যেখানে ইনফ্লামেশন হয়েছে কিন্তু নো ইনফেকশন। আবার ইনফেকশন টাইপ ইনফ্লামেশনেও এরা বাড়ে। সো দেয়ারফোর ইনফ্লামেটরি মার্কার্স আর সেনজিটিভ বাট নট ভেরি স্পেসিফিক। এই যে ইনফ্লামেটরি মার্কার্সগুলোর নাম অলরেডি আমরা জানি, তার কারণ ইনফ্লামেটরি মার্কার সম্বন্ধে তুমি ছোটবেলা থেকেই জেনে এসছো। সো ইনফ্লামেটরি মার্কার টেস্টগুলো ব্লাডের ওপরে করা যায়, বিকজ যে কোনো ইনফেকশনেই দের ইজ আ চান্স যে ব্লাডের ইনফ্লামেটরি মার্কার্স উইল গো আপ। দিজ আর ইনডিরেক্ট টেস্ট, দিজ আর নট ডিরেক্ট টেস্ট। সো ডাব্লিউবিসি কাউন্ট, সিআরপি, কিছু ইনফ্লামেটরি প্রোটিন হচ্ছে সিআরপি, এটা রাইজ করা। তেমনি প্রোক্যালসিটোনিন বলে একটা প্রোটিন আছে, দিজ আর ইনফ্লামেটরি প্রোটিনস। Now WBC count, CRP, procalcitonin ব্লাডে বাড়ছে, therefore আমরা সেরাম বা ব্লাডে এই ইনফ্লামেটরি মার্কারগুলো টেস্ট করি। অ্যাট দ্য সেম টাইম এই লোক্যালিটিটাতে যদি ইনফেকশন হয়, তাহলে যেখানে ইনফেকশন সেই লোক্যালিটিতে এই লিউকোসাইট কেমোট্যাক্সিস হয়, লিউকোসাইট পপুলেশন বেড়ে যায়, ব্লাডে যেমন বডিতে যেমন ইন জেনারেল বেশি তৈরি হচ্ছে অ্যাজ আ রেসপন্স টু দ্যাট ইনফ্লামেশন, সেজন্য ডাব্লিউবিসি কাউন্ট অফ ব্লাড বাড়ে। তেমনি লোকালে তুমি যদি এইখানটা ঢুকে ডাব্লিউবিসি কাউন্ট করো, জাস্ট কথার কথা বলছি, তাহলে এখানেও তুমি ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাবে। তুমি যদি এখানে ঢুকে ইনফ্লামেটরি প্রোটিন কিছু মাপো, তাহলে সেই প্রোটিন লেভেলটাও বেশি পাবে। সো এই ইনফ্লামেটরি মার্কার্স কিন্তু রিজিওনাল স্যাম্পলেও বাড়ে। সো ইনফ্লামেটরি মার্কার টেস্ট ক্যান বি ডান অন দ্য রিজিওনাল স্যাম্পল অ্যাজ ওয়েল, তার মানে যেগুলোর এক্সাম্পল দেওয়া হলো। অ্যান্ড সেখানে দেখা যায় ডাব্লিউবিসি কাউন্ট হাই, ডাব্লিউবিসি ঠিক ব্লাডের মতো, ডাব্লিউবিসি কাউন্ট হাই। সো ইনফ্লামেটরি মার্কার টেস্ট রিজিওনাল স্যাম্পলেও করা হয়, ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাওয়া যায়। সেখানে হয়তো সিআরপি বা প্রোক্যালসিটোনিন বলে স্পেসিফিক প্রোটিন মাপা হয় না, ইন জেনারেল অনেক ওই রিজিওনাল স্যাম্পলে প্রোটিন কন্টেন্টটা মেজার করা হয়। অ্যান্ড যদি বাড়ে, দ্যাট ইজ কাইন্ড অফ কনসিডার্ড টু বি একটা সাইন অফ ইনফ্লামেশন অ্যান্ড হেন্স ইনফেকশন। এখন এই যে রিজিওনাল স্যাম্পলে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাওয়া, কখনো কখনো ওটাকে বলা হয় লিউকোসাইটোসিস হয়েছে ওই রিজিওনাল স্যাম্পলে, লিউকোসাইট কাউন্ট হ্যাজ ইনক্রিজড। কখনো হয়তো বলা হয় পাস সেলস হ্যাজ ইনক্রিজ, উইচ আর নাথিং বাট ডাব্লিউবিসিস, denuded or shredded WBCs. So আমি যদি এইটা আবার আমি ইরেজ করছি না, জাস্ট একটু হ্যাফাজার এই জায়গাটা হয়েছে আমি মানছি। সো দেয়ারফোর
আচ্ছা, এখানেই যাই, এখানেই বলি যে ইনফ্লামেটরি মার্কার, এই টেস্টগুলো কিন্তু ঠিক মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলোর মতো। ইনফ্লামেটরি মার্কার, ব্লাড ক্যান বি আ স্যাম্পল, রিজিওনাল মেটেরিয়ালগুলো ক্যান বি একটা স্যাম্পল। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই ব্রেন ইনফেকশনে অনেক সময় সিএসএফে কী ধরনের টেস্ট চালানো হয়? মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, অ্যান্ড এই সেল কাউন্ট, প্রোটিন লেভেল। ইউরিনারি ইনফেকশনে অনেক সময় ইউরিনে যেমন কালচার করা হয়, স্টেন করা হয়, তেমনি ইউরিনারি প্রোটিন হাই, ইউরিনারি ডব্লিউবিসি কাউন্ট হাই। যে কোনো পাস, অ্যাবসেস থেকে যখন পাসটাকে কালেক্ট করা হলো অ্যাজ এ রিজিওনাল স্যাম্পল, পাসে যেমন মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলো রান করা হয়, ওই পাস স্যাম্পলের প্রোটিন, ওই পাস স্যাম্পলের ডব্লিউবিসি কাউন্টও করা হয়। সো দেয়ারফর দ্য জেনারিক নলেজ হিসেবে microbiological tests as well as inflammatory marker test দুটোরই sample can be number 1 blood, number 2 the regional or the local material. আর ইনফেকশনের যদি তুমি বলো কনফার্মেটরি টেস্ট, ইনফ্লামেটরি মার্কারগুলো কনফার্মেটরি টেস্ট নয়, কনফার্মেটরি টেস্ট একটাই, অ্যান্ড দ্যাট ইজ ক্যাপচার করা, অ্যান্ড দেয়ারফর স্টেনিং, কালচার, এই অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ডিএনএ, আরএনএ, অর্গানিজমের নিজের অর্গানিজম স্পেসিফিক এই ইমপ্রিন্টসগুলো, অর্গানিজম স্পেসিফিক ইমপ্রিন্টসগুলো। নেক্সট এই যে, সো দেয়ারফর এই ব্লাড, এই রিজিওনাল মেটেরিয়াল, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট চালানোর জন্য দুটোই হচ্ছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইকুয়ালি কমনলি ইউজ স্যাম্পল। ঠিক যেমন ইনফ্লামেটরি মার্কার ইনক্রিজড, এটা বোঝার জন্য ব্লাড ক্যান বি ইউজড অ্যাজ আ স্যাম্পল, সেখানে উই সি এই যে ডব্লিউবিসি কাউন্ট হাই, ইনফ্লামেটরি প্রোটিনস মানে সিআরপি হাই, প্রোক্যালসিটোনিন হাই, তেমনি রিজিওনাল স্যাম্পলে লোকাল স্যাম্পলটাতেও ডব্লিউবিসি প্রোটিন কন্টেন্ট হাই। অ্যান্ড ফাইনালি ইনফেকশনের জন্য এই ইনফ্লামেটরি মার্কার টেস্ট, দে আর সেন্সিটিভ বাট নট আ ভেরি স্পেসিফিক টেস্ট। তার কারণ নন ইনফেকশন ইনফ্লামেশন can also give rise to the same findings. So finally যেটা দাঁড়ালো, কনফার্মেশন স্যাম্পল হচ্ছে এই মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট which can be done on blood, which can be done on regional material, blood, regional sample. আরেকটা জায়গাতে করা যায় এই টিস্যু বা সেল ইনফেকশন, তার কারণ বায়োপসি অর এফএনএসি করে আমি আই হ্যাভ কালেক্টেড এই টিস্যু বা সেল ফ্রম দ্য সাইট অফ ইনফেকশন, অ্যান্ড এই হিস্টোপ্যাথোলজিক্যাল বা সাইটোলজিক্যাল স্যাম্পলটার উপরে, তার মানে টিস্যু বা সেল, I can run the same microbiological tests. So therefore principle যেটা প্রথম দিকে হয়েছিল, প্রিন্সিপাল অফ ইনভেস্টিগেটিং এনি ডিজিজের মতো ইনফেকশনেও ব্লাড টেস্ট, ব্লাডে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, ব্লাডে ইনফ্লামেটরি মার্কার্স টেস্ট। নেক্সট রিজিওনাল স্যাম্পল, সেখানেও একই মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, ইনফ্লামেটরি মার্কার্স টেস্ট। নেক্সট, এটা খুব কমনলি লাগে না, কিন্তু কখনো কখনো, বিকজ এইখান থেকেই অফেন মাইক্রোবায়োলজিক্যাল ডায়াগনোসিসটা হয়ে যায়, কখনো কখনো কিন্তু ইট ইজ দ্য টিস্যু অর দ্য সেল
যার উপরে এই হিস্টোপ্যাথোলজিক্যাল বা সাইটোলজিক্যাল যে স্পেসিমেনটা সেটাকে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পাঠানো হয় ফর ওই সেম টেস্ট, গ্রাম স্টেন কি অন্য ধরনের স্টেন, ফাঙ্গাল স্টেন, ভাইরাল স্টেন, কালচার সেন্সিটিভিটি অ্যান্ড ইমপ্রিন্ট, ডিএনএ, আরএনএ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। রইল পড়ে ইমেজিং। সো ইমেজিংয়ের গুরুত্বটা কি? না, স্ট্রেট কাট, যে অর্গান বা যে সিস্টেমে যে সাইটে ইনফেকশনটা আছে মোস্ট অফ দ্য টাইম সেই সাইটের পিকচারটাও পিক্টোরাল একটা এভিডেন্স পাওয়া যায়, বিকজ দ্য পিকচার লুকস অ্যাবনর্মাল। পিকচারটা ডাজ নট গিভ আস, পিকচার নিজে does not or cannot give us microbiological confirmation. It cannot microbiological confirmation করতে পারবে না। কিন্তু ওই যে ক্লিনিক্যাল এফেক্টের সময় বলেছিলাম পিকচারে কি ধরা পড়ে, এক কথায় বললে বাংলায় ওই ঘা হয়েছে, দ্যাট আলসার কি দ্যাট লিশন কি অ্যাবসেস, এই যে যেগুলো থেকে যেগুলো দেখে মনে হয়, যাদের যেগুলো দেখে মনে হয় দ্য রেডিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্যাট পার্টিকুলার এরিয়া becomes but looks suspicious of infection, suspicious of infection. So therefore imaging kind of একটা indirect evidence of infection. It works like an indirect evidence of infection. An indirect imaging of infection হিসেবে যেমন a help লাগে, and therefore depending on the site of infection, imaging সব সাইটের জন্যই applicable, কিন্তু depending on the site of infection, X-ray, USG, CT, MRI imaging. Not each patient will need all of them, but these are the different modalities of radio imaging, and radiological appearance of the site, the suspected site, often give us an abnormal appearance which raises the suspicion of infection. এখন অনেক সময় কিন্তু এই ইমেজিংটা যদি এমন জায়গাতে ইনফেকশনটা হয় যে সাইটটা ইজ এন্ডোস্কোপেবল, কাইন্ড অফ এন্ডোস্কোপেবল, তাহলে কিন্তু এন্ডোস্কোপি দেখিয়ে দেয় একটা ইনডিরেক্ট এভিডেন্স, বিকজ এন্ডোস্কোপিক ইমেজটাও লুকস অ্যাবনর্মাল। এন্ডোস্কোপের ক্যামেরাতে ওই আলসারটা দেখতে পাওয়া যায়। আর ইমেজিং, সেই এন্ডোস্কোপিক ইমেজিং হোক আর রেডিও ইমেজিং হোক, ইমেজিংয়ের সেকেন্ড অ্যাডভান্টেজটা বা সেকেন্ড ইউটিলিটিটা তো কি, সেটা তো আগেও হয়েছে, এখানে আরেকবার হোক, যে ইন কেস ইফ বায়োপসি ইজ রিকোয়ার্ড, দ্যাট ইমেজিং, সে রেডিও ইমেজিংই হোক কি এন্ডোস্কোপিক ইমেজিংই হোক বা এন্ডোস্কোপিটাই হোক, can act as a guide to take biopsy. So if biopsy is required, this can be used as a guide. So therefore finally এই ইমেজিংটা এক কথায় আমাদের মেন হেল্পটা কি করে না, জিওগ্রাফি, তুমি ক্লিনিক্যালি যে এরিয়াটাকে ভাবছো ইনফেকশন আছে বলে, সেই ভাবাটাকেই আরও স্ট্রং করে, বিকজ ইমেজিংটাও জিওগ্রাফিটাকে আইডেন্টিফাই করতেই হেল্প করে। ফাইনালি আরও একবার বলবো একই কথা, ইমেজিং ক্যানট কনফার্ম microbiological diagnosis,
মাইক্রোবায়োলজিক্যাল অর্গানিজমটা কি, মাইক্রো অর্গানিজমটা কি সেটাকে বোঝার টেস্ট কিন্তু ওই মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলো। সেই মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলো সে স্টেনিং হোক, কালচার হোক, imprint হোক, therefore blood can be a sample, regional বা লোকাল মেটেরিয়ালটা ক্যান বি একটা স্যাম্পল, আর যে সাইটে ইনফেকশনটা সেখানকার টিস্যু ক্যান বি আ স্যাম্পল। নাও দ্য বিগেস্ট রিয়ালিটি, অ্যান্ড এটা মাথায় ঢোকাতেই হবে, এটা জানি তাও, যে এই মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট এনি অফ দেম কিন্তু not necessarily will be always positive. So a negative microbiology, সে স্টেনিং হোক, কালচার হোক, ইমপ্রিন্ট হোক, নেগেটিভ মাইক্রোবায়োলজি does not rule out মাইক্রোঅর্গানিজম ইনভেশন। সে ব্লাডেও তাই, লোকাল স্যাম্পলেও তাই। ইট ডাজ নট রুল আউট মাইক্রোঅর্গানিজম ইনভেশন বা মাইক্রোঅর্গানিজমের প্রেজেন্স ইন দ্য বডি। তার কারণ এই টেস্টগুলো, তার মানে মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলো আর নট 100% ফুল প্রুফ test, however they are the available tests এর মধ্যে they are the best tests। হয়ে গেল না? এই যদি প্রথমে আর একটু ফেরত যাই, আর একটা পারপাসে ইনফেকশনের পেশেন্টকে ইনভেস্টিগেট করতে হয়। সো মাইক্রোবায়োলজিক্যাল কনফার্মেশন হয়ে গেল, ফোকাস আইডেন্টিফিকেশন হয়ে গেল, জিওগ্রাফি, থার্ড কারণটা হচ্ছে এই ইনফেকশন থেকে কোনো কমপ্লিকেশনস ইফ এনি, সেই কমপ্লিকেশনটাকে ধরা বা কনফার্ম করা। So complication capturing test, so therefore that depends on the complication, and সেই অর্থে ইনফেকশনের কমপ্লিকেশন সেই অর্থে বললে তো একটাই, দ্যাট ইজ সেপ্টিসিমিয়া বা সেপসিস। and therefore sepsis related tests কোনগুলো? sepsis related tests আর সেই টেস্টগুলো যে টেস্টগুলো helps us to assess organ dysfunction related to sepsis, organ dysfunction related to sepsis, সেগুলো হচ্ছে sepsis related investigations। so sepsis related investigations বুঝতে গেলে কুইকলি একবার যদি আমরা সেপসিসের ওই বেসিকটাকেই গো থ্রু করি তাহলে দেখব যে সেপসিসে কি কি ওভারঅল হতে পারে। ARDS হতে পারে লাংস, এটা তো লাংস, therefore ARDS দেখার জন্য চেস্ট এক্সরে, লাং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিড, বেস, গ্যাস, AKI অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, কিডনি রিলেটেড টেস্ট। এখন আচ্ছা আরেকটা বলে নিই তারপরে আসছি। অ্যাকিউট লিভার ইঞ্জুরি, দেয়ারফর LFT ইনক্লুডিং PT, INR, অ্যালবুমিন। বি বলতে ওই বিলিরুবিনটাকে যদি তুমি বি ধরো তাহলে বি হচ্ছে বিলিরুবিন, আদারওয়াইজ যেটা বলা হয়েছিল সেপসিসের লিভার অ্যাকিউট লিভার ইঞ্জুরি ইউ ক্যান কনসিডার ইট টু বি এর আন্ডার। সি সার্কুলেশন, না সার্কুলেশনে যেটা হয় সেটা হচ্ছে শক,
এই যে শকটা হয়, শকের জন্য অর্গান হাইপোপারফিউশন হয়, অর্গান পারফিউশন কমে যায়। এই যে কমে যাচ্ছে, যার যত বেশি কমছে, মানে যার শক ইজ মোর, কি শক ইজ মোর প্রোফাউন্ড, তার অর্গান পারফিউশন ইজ তত কম্প্রোমাইজড। না, অর্গান পারফিউশন কম হওয়া মানে অর্গানের টিস্যুর লেভেলে হাইপক্সিয়া হওয়া, টিস্যু হাইপক্সিয়া। টিস্যু হাইপক্সিয়া যত হয় তত বেশি অ্যানেরোবিক মেটাবলিজম মোর অ্যান্ড মোর কি হয়ে ওঠে, প্রিডমিনেন্ট হয়ে ওঠে। অ্যানারোবিক মেটাবলিজমেরই একটা এন্ড প্রোডাক্ট হচ্ছে ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিড। সো দেয়ারফোর যে কোনো শকের পেশেন্ট, এখানে এটাই সেপটিক শক হচ্ছে, অন্যান্য শকেও বহু সময় এই ল্যাকটেটটা বাড়ে, ল্যাকটেট। অ্যান্ড সেপসিসের অ্যাঙ্গেল থেকে দেয়ারফোর এই যে ABG অ্যাসিড বেস গ্যাস, বিকজ ল্যাকটেট ইজ অ্যাসিড ইন নেচার, একটা অ্যাসিডোসিস হয়। সো এই যে ABG-তে একটা ল্যাকটিক অ্যাসিডোসিস, this is so very common in sepsis because of this septic shock. This is applicable for any shock, আদার শকেও হতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু সেপটিক শকেও হতে পারে। ইনফ্যাক্ট সেপসিসের পেশেন্টের এই ল্যাকটেটটা কত হাই, দ্যাট ইজ আ মার্কার অফ সিভিয়ারিটি অফ সেপসিস। এই যেমন শকটা ইজ আ মার্কার, অর্গান ডিসফাংশনগুলো একটা একটা মার্কার অফ সিভিয়ারিটি অফ সেপসিস, তেমনি ল্যাকটেটের লেভেলটা is one of the biochemical indicator, level of lactate. WBC count দিয়ে ইনফেকশনের সিরিয়াসনেস বোঝা যায় না, যেটা আমাদের এখানে আমরা বহু সময় করি, পরে বলবো ট্রিটমেন্টের সময়। WBC count dictates our choice of antibiotic, which is ridiculous. CRP দিয়েও বোঝা যায় না, কিন্তু ল্যাকটেটকে has been considered, lactate is considered to be one of the very good marker of severity of sepsis. তার কারণ ল্যাকটেটের এই জেনেসিসটা, ওভার প্রোডাকশনটা কেন, সেটা বোঝার চেষ্টা করো। এই শক, পারফিউশন কমে যাওয়া, হাইপক্সিয়া। নেক্সট, কার্ডিয়াক কম্প্রোমাইজ যদি মনে হয়, তাহলে নিদেন পক্ষে একটা কার্ডিয়াক ফাংশন অ্যাসেস করার জন্য একো DIC কি হয়, কোয়াগুলোপ্যাথি হয়। তারপর ক্লটিং প্রোফাইলের টেস্টগুলো, ক্লটিং প্রোফাইল, অ্যান্ড দেয়ারফোর PT, INR, APTT। এই ফাঁকে একটু বলে রাখি, এটা হচ্ছে ওই ব্লিডিং ডায়াথেসিসে বলা ছিল এক্সট্রিনজিক পাথওয়ে টেস্ট, এটা ইন্ট্রিনজিক পাথওয়ে টেস্ট। এখন এগুলো অ্যাবনর্মাল, মানে হাই হয়ে গেছে, এটা তো অন্য কোয়াগুলোপ্যাথিতেও হবে। ধরো লিভার ডিজিজ থেকে আমার ক্লটিং ফ্যাক্টর কিছুই নেই, আবার DIC-তেও হবে। DIC আমরা হেমাটোলজিতে পড়বো। এখন DIC-তে কি হয়, কনজামটিভ কোয়াগুলোপ্যাথি। সো দেয়ারফর প্রচুর ওই কনজামশন হয়ে হয়ে ক্লটিং ফ্যাক্টর কমে যায়। কনজামশনটা তো হচ্ছে বিকজ DIC-র বেসিক গন্ডগোলটা হচ্ছে নামের ভেতরে যেটা আছে, disseminated intravascular coagulation because of that underlying procoagulant state. এখন এই যে প্রোকোয়াগুলেন্ট স্টেটটার জন্য ডিসিমিনেটেড ওয়েতে ক্লটিংটা হচ্ছে, সেই ক্লটিংয়েই কনজিউমড হয়ে যাচ্ছে ক্লটিং ফ্যাক্টরসগুলো। কিন্তু যদি ক্লটিং মেকানিজমটা ইজ ওভার অ্যাক্টিভ,
সো প্রচুর মাইক্রো থ্রম্বাই সারা বডিতে তৈরি হয়। তারপর এই যে কোয়াগুলেশন ক্যাসকেডের এন্ড প্রোডাক্ট, দ্যাট মিনস ফিব্রিনোজেন টু ফিব্রিন, এই ফিব্রিন প্রোডাকশনও তো প্রচুর বেশি বিকজ অফ দ্যাট ডিসিমিনেটেড ক্লটিং। এই যে ফিব্রিন প্রোডাকশন ইজ ভেরি হাই, দেয়ারফোর বডিতে যেটা ফিজিওলজিক্যাল ফিব্রিনোলাইটিক মেকানিজম, এটাও ইজ ওভার অ্যাক্টিভ। সো ফিব্রিন যেমন বেশি বেশি করে তৈরি হচ্ছে, তেমনি ফিব্রিন লাইটিক সিস্টেমটা ওভার অ্যাক্টিভ টু কম্পেনসেট ফর দিস। সো দেয়ারফর ফিব্রিন ডিগ্রেডেশনও বেশি হচ্ছে, ডিগ্রেডেশন। যেহেতু ডিগ্রেডেশন বেশি হচ্ছে, এই এফডিপি ফিব্রিন ডিগ্রেডেশন